আজকের এই ভার্চুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। আজ এই অনুষ্ঠানে আমি যে মূল আলোচনাটা করব তা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন পরীক্ষণ। আমরা সকলেই জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলাইদহ থেকে তার জমিদারি শেষ করে যখন তিনি কলকাতায় এলেন এবং পরবর্তীকালে তিনি যখন চিন্তাভাবনা করলেন যে মানুষের যে দুঃখ দুর্দশা, মানুষের যে দারিদ্রতা, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, তিনি সেই সময় শিলাইদহে যখন তার জমিদারি ব্যবস্থার পরিচালনার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি যখন সেখানে ছিলেন, তিনি তখন খুব কাছাকাছি একটা অবস্থান থেকে মানুষের এই দুর্দশাগুলোকে প্রত্যক্ষণ করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে মানুষ কত অসহায়, মানুষের অর্থনৈতিক সমস্যা, মানুষের নানান ধরনের সামাজিক ব্যাধি, এইসব বিভিন্ন বিষয় কবিকে তখন ভীষণভাবে ভাবিয়ে তুলেছিল এবং পরবর্তীকালে তিনি সেখান থেকে ফিরে এসে যখন শান্তিনিকেতন তথা আমাদের সেই বিশ্বভারতীতে যখন তার যে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে শিক্ষার পাশাপাশি তিনি মানুষের এই আর্থসামাজিক অবস্থার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি চিন্তাভাবনা শুরু করেন এবং সেখানে যে প্রকল্পটি গ্রহণ করেন সেটি হচ্ছে শ্রীনিকেতন প্রকল্প। তো আজকে মূলত আলোচ্য বিষয় এই শ্রীনিকেতন প্রকল্প। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1922 সালে প্রতিষ্ঠা করেন একটি উন্নয়নমূলক প্রকল্প, যেটাকে বলা হচ্ছে শ্রীনিকেতন প্রকল্প। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে এই শ্রীনিকেতন প্রকল্পের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, সামাজিক অবস্থার পরিবর্তন কিভাবে করতে চেয়েছিলেন। আমরা যদি দেখি তাহলে 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে চলে আসেন এবং উপনিষদীয় শিক্ষা পদ্ধতির ভিত্তিতে একটি পরীক্ষামূলক বিদ্যালয় শুরু করেন। তার জীবন দর্শন, তার চিন্তাধারা ভীষণভাবে উপনিষদের প্রভাব ছিল। তার কারণ তিনি একেবারে ছোটবেলা থেকেই তার বাবার একেবারে সান্নিধ্যে তিনি উপনিষদের শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তার পারিবারিক সংস্কৃতি এবং শিক্ষা এবং কৃষ্টি এতটাই উন্নত ছিল যে তার বিদ্যালয়ে না গিয়েও তিনি পরিবারের মধ্যেই অনেক ধরনের বিদ্যাচর্চা করার সুযোগ পেয়েছিলেন এবং পরবর্তীকালে শিলাইদহ এবং পটিশরের পারিবারিক জমিদারি পরিচালনার অভিজ্ঞতা থেকে তিনি কিন্তু প্রভাবিত হন। সেই সময় সেই বর্তমানে যেটা বাংলাদেশে অবস্থিত, সেই সময় একটা অখণ্ড ভারতের অংশ ছিল এই শিলাইদহ এবং পটিশরের যে পটভূমির কথা আজকে এখানে আমি বলছি আপনাদেরকে, অর্থাৎ সেখানে একটা পদ্মা নদীর উপকূলবর্তী অঞ্চল, সেখানে মানুষের দুঃখ দুর্দশা, মানুষের প্রতিনিয়ত নানান রকমের সামাজিক ব্যাধি, অশিক্ষা, কুশিক্ষা, এগুলো মানুষের উন্নয়নের ক্ষেত্রে ভীষণভাবে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল এবং মানুষের স্বাভাবিক চাষবাস বাদ দিয়ে আর অর্থনৈতিকগতভাবে নিজেদেরকে উন্নীত করার আর তেমন কোনো ব্যবস্থা সেখানে ছিল না। তাই তিনি এই জমিদারির করতে গিয়ে ভীষণভাবে সুযোগ পেয়েছিলেন যে কি করে সাধারণ মানুষের অবস্থার উন্নতি করানো যায়। তাই গ্রামীণ দারিদ্র্যের প্রতি গভীর উদ্বেগ এবং গ্রামীণ জীবনে আনন্দ এবং কাজ ও সৌন্দর্যের সমন্বয়ের একটা দৃষ্টিভঙ্গি থেকে তিনি এই প্রকল্প নিয়েছিলেন। অর্থাৎ আমরা যদি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করি তাহলে দেখব যে সেখানে তিনি শিক্ষার পাশাপাশি সেই শান্তিনিকেতনের শিক্ষার পাশাপাশি শ্রীনিকেতনের মধ্য দিয়ে মূলত মানুষের যে বিভিন্ন রকমের হস্তশিল্প, মানুষের যে কুটির শিল্প, সেই শিল্পের মধ্য দিয়ে মানুষের সৃষ্টিশীলতাকে সম্মান করা এবং গ্রামীণ জীবনের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা এবং মানুষের জীবনের বিভিন্ন যে সমস্ত যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো প্রকাশ করার বিভিন্ন মাধ্যম যাতে এই সৃষ্টিশীলতা হতে পারে সেটাকে গভীর শ্রদ্ধা রেখে এবং সেখানে তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আমরা যদি শ্রীনিকেতন প্রকল্প খুব ভালো করে বুঝতে চাই তাহলে আমাদের এর উদ্দেশ্যগুলোকে একটু ভালো করে বোঝা দরকার। প্রথমত যে উদ্দেশ্যটা আমরা মূলত বুঝতে পারি সেই ক্ষেত্রে শহর গ্রামের একটা ব্যবধান দূর করা এবং স্বনির্ভরতা বৃদ্ধি করা।
আমরা সকলেই জানি যে বিভিন্ন সময়ে মানুষ শহরমুখী হয়েছে এবং এখনো হয়ে চলেছে, এবং এই যে অভিবাসন বা মাইগ্রেশন, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এই শহরমুখী হওয়া, গ্রাম থেকে শহরের দিকে মানুষের যে অবস্থান, সেটা কিন্তু বিভিন্ন সময়ে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ শহরের জনসংখ্যার বৃদ্ধি হয়েছে, জনসংখ্যার বৃদ্ধি হওয়ার ফলে শহরের ভারসাম্য নষ্ট হয়েছে। শহরের ভারসাম্য নষ্ট, সেখানকার পরিবেশ দূষিত হয়েছে। তার কারণ শহরগুলোর একটা নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে, নির্দিষ্ট পরিমাণে জনসংখ্যারকে বয়ে নেবার। কিন্তু সেখানে যদি অধিক পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে, তাহলে সেখানকার স্যানিটেশন, সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা, সেখানকার মানুষের জীবনযাত্রার মান, এগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষতি হতে থাকবে। তাই শহরমুখী না হওয়ার যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়, এরকম চিন্তাভাবনা কিন্তু কবির মধ্যে এসেছিল। তাই তিনি চিন্তাভাবনা করেছিলেন যে ওরকম একটা বীরভূম এবং একটা দূরবর্তী অঞ্চল, যেখানে মানুষকে যদি আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা যায়, তাহলে মানুষ আর শহরমুখী হবে না। এটা হচ্ছে প্রথমত তার এই উদ্দেশ্য শ্রীনিকেতন প্রকল্পের। এবং তার পাশাপাশি মানুষকে স্বনির্ভর করা তার একটা অন্যতম লক্ষ্য ছিল। তার কারণ মানুষের শিক্ষার পাশাপাশি তাকে যদি কর্মসংস্থান না দেয়া যায়, তারা যদি আত্মনির্ভরশীল হতে না পারে, তাহলে তাদের মানসিক যে উদ্বেগ সেটা থেকেই যায়, এবং মানুষ বিভিন্ন সময়ে কিন্তু ভীষণভাবে একটা গরিব বা একটা সেই অবস্থার প্রতিপন্ন হয়। তাই এই যে দারিদ্রতা বা গরিব অবস্থা থেকে মানুষকে যদি স্বনির্ভর করা যায়, তাহলে অর্থনৈতিকগতভাবে মানুষ নিজেকে স্বাবলম্বী করতে পারে। এটা তার মূল একটা অন্যতম উদ্দেশ্য। দ্বিতীয়ত হলো যে গ্রামীণ সমস্যা সমাধান। গ্রামীণ সমস্যা যেগুলো হলো দারিদ্রতা, অজ্ঞতা, অন্ধবিশ্বাস এবং ভীষণভাবে হচ্ছে জাতিভেদ প্রথা। তাহলে এই যে গ্রামীণ যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোরও সমাধান হতে পারে একটা স্বনির্ভর প্রকল্পের মধ্য দিয়ে। গ্রামের সমস্ত মানুষ যদি এক জায়গায় হয়, তাহলে দেখা যাবে তখন তারা তাদের যে জাতিভেদ প্রথার যে কাঠিন্যতা, সেই কাঠিন্যতার ভেদাভেদ ভুলে গিয়ে তখন তারা একটা অর্থনৈতিক কর্মযজ্ঞে নিজেদেরকে সামিল করতে পারে। এই অর্থনৈতিক কর্মযজ্ঞে নিজেদেরকে সামিল করার অর্থ হলো তারা সামাজিক মেলামেশাটা অনেক বেড়ে যায় সেখানে। সামাজিক মেলামেশা বেড়ে গেলে মানুষের মধ্যে বিভিন্ন রকমের যে সমস্ত জাতিভেদ প্রথার যে অভিশাপ, সেগুলো থেকে মানুষ মুক্ত হতে পারে। বিভিন্ন অন্ধবিশ্বাস বা বিভিন্ন কুসংস্কার থেকে মানুষ মুক্ত হতে পারে, এবং এর মধ্য দিয়ে গ্রামীণ সমস্যার সমাধান হয় এবং দারিদ্র্য বিমোচন হতে পারে। তাই এটা ছিল তার দ্বিতীয় উদ্দেশ্য। তার তৃতীয় উদ্দেশ্য যদি আমরা দেখি, সেটা হলো শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক স্বাধীনতা এবং সাংস্কৃতিক সংরক্ষণের প্রচার। আমরা সকলেই জানি যে ভারতবর্ষ একটা ঐতিহ্যবাহী দেশ, যেখানে সংস্কৃতি, যেখানকার মানুষের যে চিন্তা চেতনা, এখানকার যে ঐতিহ্য, সেটা পৃথিবীর অনেক দেশের থেকে অনেক উন্নত। তাহলে এই উন্নত সংস্কৃতিকে সংরক্ষণ করতে না পারলে একটা সময়ের পরে আমাদের ঐতিহ্যগত যে সংস্কৃতি, সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই মানুষের বিভিন্ন কর্মমুখী প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন রকমের হস্তশিল্পের যে সংরক্ষণ, বিভিন্ন রকমের সৃজনশীলতার সংরক্ষণও কিন্তু সম্ভব। তাই এখানে শুধুমাত্র দারিদ্র্য বিমোচন নয়, এখানে মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য অর্থাৎ এডুকেশন, হেলথ এবং যে সেলফ সাফিসিয়েন্সি মানুষের মধ্যে গড়ে তোলার যে বিভিন্ন ব্যবস্থা, সেটা কিন্তু এখানে তিনি করার চেষ্টা করেছেন। চতুর্থত হলো আমরা বলতে পারি যে উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সরলীকরণের মাধ্যমে গ্রামীণ ভারতের উন্নয়ন। এই যে একটা উন্নয়নের মডেল হিসেবে তিনি শ্রীনিকেতন করতে চেয়েছিলেন, এই শ্রীনিকেতন মডেলটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গার জন্যই তিনি ভাবেননি। তিনি ওইটাকে একটা পরীক্ষণের মধ্য দিয়ে করতে চেয়েছিলেন, কারণ এই পরীক্ষায় যদি সাকসেসফুল হওয়া যায়, তাহলে এটা আগামী ভারতবর্ষের একটা মডেল হতে পারে। সেই আগামী ভারতবর্ষের এই ধরনের মডেল বা এই ধরনের প্রকল্পের কিন্তু প্রয়োজনীয়তা ছিল সেই সময়, ইভেন বর্তমান সময়েও রয়েছে। কারণ এই প্রকল্পের মধ্য দিয়ে একটা উন্নত শিক্ষা ব্যবস্থার প্রসারণ হতে পারে, এই উন্নত ব্যবস্থার মধ্য দিয়ে একটা স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা হতে পারে, এবং সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষদের আর্থিক সবলীকরণ হতে পারে, আর্থিকভাবে সবল করে তোলা যেতে পারে। এই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন প্রকল্পের বিভিন্ন রকমের উদ্দেশ্য। এবার আমরা দেখি যে সেগুলো কিভাবে তিনি বাস্তবায়িত করতে চেয়েছিলেন। তাহলে এই প্রকল্প বিষয়ে যাওয়ার আগে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, ঐতিহ্য এবং আধুনিকতার যে সমন্বয় তিনি করতে চেয়েছিলেন, সেই সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া দরকার। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, ফিলসফি এবং হেরিটেজ এবং এডুকেশন, মডার্ন যে আউটলুক, তার মধ্যে একটা ইন্টিগ্রেশন কি করে তিনি করতে চেয়েছিলেন। যেমন গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রে রবীন্দ্র দর্শনে নিম্নোক্ত বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি। যেমন স্বনির্ভরতা,
স্বনির্ভরতা মানে আমি আগেই বলেছি যে একটা আর্থিক প্রকল্পের মধ্য দিয়ে, কুটিরশিল্পের মধ্য দিয়ে, হস্তশিল্পের মধ্য দিয়ে মানুষ যাতে তার যে নিজের যে প্রয়োজন, তার যে নিজের যে আর্থিক সংস্থান সেটা যাতে করতে পারে। সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণতা। এখানে আমরা যদি দেখি তিনি গান্ধীজির যে চিন্তাভাবনা ছিল সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি, এটাও কিন্তু সেরকমই একটা বিষয় এবং আমরা এটুকু জানি যে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনের চিন্তাভাবনার মধ্যে অনেক জায়গায় কিন্তু প্রচুর মিল খুঁজে পাওয়া যায় এবং এই শ্রীনিকেতন এবং শান্তিনিকেতনে কিন্তু গান্ধীজি এসেছিলেন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার অনেক সখ্যতা ছিল এবং তারা দুজন মিলেও এইসব বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা করেছেন এবং তার প্রভাবও কিন্তু আমরা গান্ধীজির যে সেবাগ্রাম প্রকল্প সেগুলোর মধ্যে পরবর্তীকালে দেখতে পাই এবং এখানে একটা অন্যতম লক্ষ্য হলো সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়ন বলতে গেলে সামাজিক যে সমস্ত ব্যাধি, সামাজিক যে সমস্ত কুসংস্কার সেই সময় ভারতবর্ষে ছিল, সেগুলো থেকে মানুষকে একটা উত্থান যদি করতে হয়, একটা উন্নত সমাজ ব্যবস্থা গঠন করতে হয়, তাহলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সঙ্গে প্রকৃতি এবং সংস্কৃতির প্রতি সম্মান, অর্থাৎ নেচারকে ভালোবাসো, নেচারকে উপলব্ধি করো এবং নেচারের সঙ্গে সাযুজ্য রেখে আমাদের যে ভারতবর্ষের সংস্কৃতি, সেখানে নেচারকে আমরা পুজো করি, বিভিন্ন গাছপালাকে আমরা দেবতা হিসেবে মানি, চন্দ্র সূর্যকে আমরা দেবতা হিসেবে মানি। এই যে আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতি এবং প্রকৃতির মধ্যে একটা সুন্দর সাযুজ্যের তিনি মেলবন্ধন করতে চেয়েছিলেন এই শ্রীনিকেতন প্রকল্পের মধ্য দিয়ে। এখন আমরা দেখে নেব যে রবীন্দ্রনাথের অনুপ্রেরণা অর্থাৎ এই শ্রীনিকেতন প্রকল্প কিভাবে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন সেটা আমাদের একটু দেখে নেওয়া দরকার। তাহলে এখানে আমি আমার যে সূচনা সময় আমি কিন্তু অলরেডি আলোচনা করেছি যে তিনি কেন এরকম একটা চিন্তাভাবনা করলেন। আমরা একটু আর একবার দেখে নিই, তাহলে হয়তো আমাদের এই আজকের এই আলোচনাটা অনেক সুন্দর হবে। সেটা হচ্ছে শিলাইদহ এবং পটিসারে প্রাথমিক ব্যর্থতা তাকে স্থানীয় পর্যায়ের শিক্ষা ও সহযোগিতার প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়ে দেয়। তিনি সেখানে গিয়েছিলেন একটা তাদের যে পারিবারিক যে জমিদারি ব্যবস্থা, সেই জমিদারি শাসন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য তাকে সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু সেইভাবে কিন্তু প্রাথমিক অবস্থায় তিনি কিন্তু সেখানে সাকসেসফুল হতে পারেনি। কারণ তিনি একজন কবি, তিনি একজন দার্শনিক, তিনি একজন একজন প্রকৃতিপ্রেমী। তার পক্ষে এরকম একটা শাসনভার পরিচালনা করা সত্যিই একটা দুরূহ কাজ। কিন্তু তিনি যেটা করতে পারলেন সেটা হলো সেখানকার মানুষের দুঃখ দুর্দশা দেখার তার একটা সুযোগ হলো। তিনি যদি আজকে শিলাইদহে না যেতেন, পরিসরে না যেতেন, তাহলে হয়তো এই উপলব্ধি তার মধ্যে আসতো না। তিনি যদি কলকাতায় থাকতেন, তাহলে এটা দেখার সৌভাগ্য তার হতো না। তিনি দেখেছেন মানুষের দুর্দশা। সেই দুর্দশা থেকে মানুষের উত্তরণের জন্য যে তিনি ভীষণভাবে উদ্গ্রীব হয়েছিলেন এবং ভীষণভাবে তিনি অস্থির হয়েছিলেন যে কি করে মানুষকে উত্তরণ করা যায়, এবং সেখান থেকেই কিন্তু তার এই যে মোটিভেশন, তার যে ইন্সপিরেশন কিন্তু সেখান থেকেই তিনি পান। তাই 1913 সালে নোবেল পুরস্কার লাভের ফলে তার বিশ্বব্যাপী প্রভাব বৃদ্ধি পায়, যা তাকে সমর্থন ও অর্থ সংগ্রহ করতে সাহায্য করে। আমরা সকলেই জানি যে এই ধরনের একটা প্রকল্প করতে গেলে সেখানে অর্থ ছাড়া কিন্তু কিছুতেই সম্ভব নয়, সেখানে অর্থ দরকার। তাই এরকম একটা আর্থিক যোগান কিন্তু সেখান থেকে তিনি করতে পেরেছিলেন, কারণ তিনি নোবেল পুরস্কারের যে অর্থটা পেয়েছিলেন সে সম্পূর্ণ অর্থই কিন্তু তিনি সেখানে খরচা করেছিলেন। তাই 1922 সালে শান্তিনিকেতন থেকে 3 কিলোমিটার দূরে সুরুলে গ্রামীণ পুনর্গঠন প্রতিষ্ঠান অর্থাৎ ইনস্টিটিউশন অফ রুরাল কনস্ট্রাকশন হিসেবে এটা প্রতিষ্ঠা করা হয় এবং গ্রামীণ সংস্কারের উদ্দেশ্যে ব্রিটিশ কৃষি বিশেষজ্ঞ লিওনার্ড অ্যালভাস্টের সাথে কোলাবোরেশন করা হয়। কারণ কৃষি সম্পর্কে তার হয়তো বৈজ্ঞানিক যে বিভিন্ন রকমের নলেজ বা জ্ঞান, সেগুলোকে আরও একটু সুন্দর করার জন্য তিনি এই ধরনের সাহায্য কিন্তু একজন ব্রিটিশ কৃষি বিজ্ঞানী থেকে তিনি নিয়েছিলেন। সেই সময় যে সমস্ত বিষয়গুলো তিনি সেখানে করতে পেরেছিলেন সেগুলো হলো পল্লী সংগঠন বিভাগ, যেমন পল্লী সংগঠন বিভাগের মধ্যে গ্রামীণ এক্সটেনশন কেন্দ্র এবং সম্প্রদায়গত উদ্যোগ, সেখানে পল্লী শিক্ষা ভবন, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং শিক্ষা ও গবেষণা কেন্দ্র স্থাপন করেছিলেন। সেখানে তিনি শিল্প সাধনা কেন্দ্র তৈরি করেছিলেন, যেখানে চামড়া, বয়ন, উইভিং, মৃৎ শিল্প এবং ইত্যাদি বিভিন্ন রকমের প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু করা হয়েছিল এবং সেখানে পল্লী চর্চা কেন্দ্রের মধ্যে গ্রামীণ উন্নয়নের অধ্যয়ন এবং শিক্ষক প্রশিক্ষণেরও ব্যবস্থা কিন্তু করা হয়েছিল। তাই সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, যেখানে কমিউনিটি সার্ভিস এবং সমাজ কল্যাণের প্রতিও কিন্তু বিভিন্ন রকমের ফোকাস করা হয়েছিল। তাহলে খুব সুন্দর করে যদি আমরা চিন্তাভাবনা করি, আমরা যদি বিষয়টাকে নিয়ে গভীরভাবে উপলব্ধি করি, তাহলে দেখব যে কবি শুধুমাত্র কবিই ছিলেন না, কবি শুধুমাত্র একজন দার্শনিকই ছিলেন না, কবি শুধুমাত্র একজন প্রকৃতিপ্রেমীই ছিলেন না,
মানুষের দুর্দশা, মানুষের প্রতিদিনকার যে লড়াই, সেই লড়াই থেকে উত্তরণের জন্য মানুষের কোন কোন জায়গায় তার উন্নয়ন হওয়া দরকার, সেগুলো বিভিন্ন বিভাগ বা কর্মসূচি হিসেবে গ্রহণ করা হয়েছিল সে সময় শ্রীনিকেতনে। এবার আমরা দেখব যে তার কিছু মূল সহযোগী বা কি কোলাবোরেটরস কারা কারা ছিলেন এবং তারা কিভাবে তখন সে সময় কবিগুরুকে সাহায্য করেছিলেন, সেটাও আমাদের একটু দেখে নেওয়া দরকার। এখানে কোলাবোরেটর হিসেবে যার নাম করতে হয় তিনি হলেন এলকে এলমহার্স্ট, যে উদ্ভাবনী কৃষি কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। এখানে মিসেস উইলার্ড স্ট্রেট উদ্যোগগুলোকে টিকিয়ে রাখার জন্য অর্থ দান করেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর পরীক্ষার সাফল্য এবং এর সম্প্রসারণের অবিচ্ছেদ্য অংশীদার ছিলেন। তাহলে দেখুন, সেই সময় ভারতবর্ষে ইংরেজ শাসন, ব্রিটিশ শাসন, সেখানে তিনি খুঁজে খুঁজে বার করেছেন যে কারা এই বিষয়গুলোতে তাকে সাহায্য করতে পারে এবং তাদের থেকে এক্সপার্টিস নিয়েছিলেন, তাদের থেকে নলেজ নিয়েছিলেন এবং তারা অর্থও সেখানে কিন্তু বরাদ্দ করেছিল এবং তারা ডোনেট করেছিল, যার ফলে এই প্রকল্পটা খুব সুন্দরভাবে পরিচালিত হতে পেরেছে। তো এখন আমি যে আলোচনার মধ্যে প্রবেশ করব সেটা হচ্ছে শ্রীনিকেতনের মূল কাজকর্ম, অর্থাৎ শ্রীনিকেতন কেন বিখ্যাত ছিল এবং এখানে মূল কাজকর্মগুলো কী কী ছিল। প্রথমেই যে আলোচনার মধ্যে আনতে হয় সেটা হচ্ছে শিক্ষাসত্র। শিক্ষাসত্র কি? শিক্ষাসত্র হলো গ্রামীণ ছেলেমেয়েদের জন্য বিদ্যালয়, অর্থাৎ গ্রামের ছেলেমেয়েরা যে প্রথাগত শিক্ষায় যে শিক্ষিত হবে তার জন্য খোলা হয়েছিল শিক্ষাসত্র। এটার ব্যবহারিক শিক্ষার গুরুত্ব ছিল এখানে, শিক্ষা চর্চা ভবন করা হয়েছিল, শিক্ষা সংস্কার ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষক প্রশিক্ষণ করা হয়েছিল, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং কৃষি, হস্তশিল্প এবং অন্যান্য দক্ষতার বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। তাহলে আজকে আমরা যদি ভেবে দেখি আমাদের ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তী সময়ে যে সমস্ত শিক্ষার দলিলগুলো তৈরি হয়েছে, শিক্ষার নীতিগুলো তৈরি হয়েছে, পলিসিগুলো তৈরি হয়েছে, সেখানে আমরা খুব ভালো করে দেখব এই ধরনের ব্যবস্থাগুলোকে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এটা শুরুটা হয়েছিল কিন্তু অনেক দিন আগেই, যেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শুরু হয়েছিল, যে ভারতবর্ষের মতো একটা গ্রামীণ একটা রাষ্ট্র যেখানে গ্রামের সংখ্যা প্রায় বেশি, সেখানকার মানুষদের উন্নয়ন কিভাবে হতে পারে তার একটা রূপরেখা তিনি কিন্তু এই শ্রীনিকেতনের মাধ্যমে দিয়েছিলেন, যেটা আমরা শিক্ষাসত্র এবং বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো আমি এখানে আলোচনা করলাম এর মাধ্যমে আমরা সহজে বিষয়টাকে বুঝতে পারি। এখানে শ্রীনিকেতনের মূল যে কাজকর্ম সেটা যদি আমরা দেখি তাহলে সেখানে আর্থিক স্বাধীনতা ছিল তার মূল কথা, অর্থাৎ এখানে উন্নত কৃষি কৌশল, বীজ নির্বাচন, ফসল ঘূর্ণন এবং সেচ। দেখুন, বর্তমান যে মডার্ন এগ্রিকালচার, যে সাস্টেইনেবল এগ্রিকালচারের কথা আমরা বলি, তার বীজ বপন করে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই শ্রীনিকেতন প্রকল্পের মধ্য দিয়ে। সেখানে একটা সময় ছিল যখন উন্নত বীজ ছিল না, সেচ ছিল না এবং মডার্ন ইকুইপমেন্ট ছিল না, তখন কিন্তু কৃষিকাজ অনেক কঠিন ছিল, মানুষ একেবারে ম্যানুয়াল পদ্ধতিতে কৃষিকাজ করত। সেখান থেকে তিনি সেই ব্রিটিশ আমলে কি করে আরো উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তোলা যায় তার চিন্তাভাবনা তৈরি করেছিলেন। তাহলে এটা কত মোটিভেটিং আমাদের জন্য, কত ইন্সপিরেশনাল বর্তমান সময়ে দাঁড়িয়ে। সেখানে তিনি কুটির শিল্প যেমন চামড়ার সামগ্রী, হ্যান্ডলুম এবং মৃৎশিল্প, এগুলোও তিনি কিন্তু খুব সুন্দরভাবে করেছিলেন। সেখানে আর্থিক স্বাধীনতা এবং পণ্য বাজারজাতকরণের জন্য সমবায় সমিতি করেছিলেন। তাহলে কোনো একটা গ্রামীণ অঞ্চলে যখন কোনো একটা হস্তশিল্প বা কুটির শিল্পের মাধ্যমে যখন কোনো সৃজনশীলতা হয় এবং সেই সৃজনশীল বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো যদি বাজারজাত করা না যায়, তাহলে তো শিল্পীরা আর্থিকভাবে লাভবান হতে পারবে না। আর আর্থিকভাবে লাভবান হতে না পারলে তাদের তার সার্ভাইভাল করাটাই মুশকিল হয়ে যাবে। তাহলে দেখুন, সেই চিন্তাভাবনাও করেছিলেন যে কি করে সমবায় সমিতির মধ্য দিয়ে, কোঅপারেটিভ সিস্টেমের মধ্য দিয়ে একটা সেখানকার মানুষদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় এবং জিনিসগুলোকে বাজারে বিক্রির ব্যবস্থা করা যায়, এবং তিনি সেখানে একটা বাজারেরও ব্যবস্থা করেছিলেন এবং গ্রামীণ পণ্যের বাজার যেটা হলো যোগসূত্র তৈরি করবে এই আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে। তাহলে এত সুন্দর চিন্তাভাবনা কিন্তু সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। এবং এখানে শ্রীনিকেতনের যে মূল কার্যক্রম, সেই মূল কার্যক্রমের মধ্যে শুধুমাত্র উন্নত কৃষি ব্যবস্থা নয়, শুধুমাত্র সেখানকার হস্তশিল্প বা কুটির শিল্প নয়, তার পাশাপাশি স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধিও নিয়েও তিনি চিন্তাভাবনা করেছিলেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সেখানকার কি চিন্তাভাবনা তিনি করেছিলেন। সেখানে গ্রামীণ স্বাস্থ্য সমিতিতে ম্যালেরিয়া স্বাস্থ্যবিধি এবং প্রসূতি স্বাস্থ্যের মতো সমস্যাগুলোর সমাধান সক্রিয় হয়েছিল। আমরা জানি যে একটা সময় ভারতবর্ষ বিভিন্ন রকমের সমস্যায় ভারতবর্ষে নিমজ্জিত ছিল, তার মধ্যে অনেক ব্যাধি ছিল যেগুলো
মানুষের কোনো উপায় ছিল না সেখানে চিকিৎসা করানোর। যেমন বিভিন্ন রকমের ডায়রিয়া, তারপরে বিভিন্ন রকমের জ্বর, যেগুলোর মধ্য দিয়ে কিন্তু গ্রামের পর গ্রামের মানুষ কিন্তু মারা যেত এবং এগুলোকে একেবারে মানুষ চিকিৎসা না পেয়ে মারা যেত। কিন্তু সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চিন্তাভাবনায় এনেছিলেন যে মানে কত সুন্দর করে যে স্বাস্থ্য, মানুষের যে স্বাস্থ্যবিধি, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার ফলে এই সমস্যাগুলোর সমাধানের জন্য তিনি মহিলা সমিতি স্বাস্থ্যবিধি কার্যক্রম এবং নারীদের ক্ষমতায়নের কথা বলেছিলেন। সেখানে ডাক্তার হ্যারি টিমব্রেসের মতো স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে হাত মিলিয়ে কাজ করেছেন এবং তিনি স্বাস্থ্য পরিষেবার জন্য এবং সেখানে কোলাবোরেশনও করেছেন। এখন দেখে নেওয়া যায় শ্রীনিকেতনের যে মূল কাজকর্ম, সেই কাজকর্মের মধ্যে সামাজিক সংস্কারের বিষয়টাও কিন্তু আজ গুরুত্বপূর্ণ। সামাজিক সংস্কারের বিষয় বলতে এখানে কি আমরা বলতে পারি, যেমন নারীর ক্ষমতায়ন, শিশু কল্যাণ এবং জাতি ধর্মীয় সম্প্রীতি। নারীর ক্ষমতায়ন বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ভারতবর্ষ বা যে কোনো দেশের জন্যই আমরা যদি দেখি, সেখানে হাফ প্রায় পপুলেশন কিন্তু নারী, মহিলা। তাহলে এই নারীরা যদি উন্নয়ন যজ্ঞে পিছিয়ে থাকে, তাহলে যে কোনো দেশের মাথাপিছু আয় কিন্তু কমে যাবে, যে কোনো দেশের জিডিপি গ্রোথ রেট কিন্তু কমে যাবে। তাহলে নারীদের পার্টিসিপেশন ইকোনমিক সেক্টরে দরকার, পলিটিক্যাল সেক্টরে দরকার, সামাজিক বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে দরকার। এটা বর্তমান সরকার বিভিন্নভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে চলেছে। কিন্তু দেখুন, কত আগে ব্রিটিশ আমলে যখন ভারতবর্ষ স্বাধীনও হয়নি, তখন কবিগুরু এই নারীর ক্ষমতায়নের কথা ভেবেছিলেন, শিশু কল্যাণের কথা ভেবেছিলেন। কারণ শিশুরা, আজকের শিশু যারা, তারা আগামী দিনের ভবিষ্যতের নাগরিক। তাদেরকে যদি আমরা সুস্বাস্থ্যবান করে তুলতে না পারি, তাদেরকে যদি আমরা ভালো করে শিক্ষিত করে না তুলতে পারি, আগামী ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তাই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে তিনি দেখেছিলেন। এবং জাতীয় ধর্মীয় সম্প্রীতি, সেই সময় ভারতবর্ষে বিভিন্ন রকমের জাতি দাঙ্গা হতো, ভারতবর্ষে সেই সময় মানুষ ধর্মীয় হানাহানি করে মারা যেত। তাই এগুলো গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কিন্তু শ্রীনিকেতনের তার যে প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে স্থান পেয়েছে। এখন কথা হচ্ছে যে শ্রীনিকেতনের মূল কাজকর্মের মধ্যে অন্যতম একটা কাজকর্ম, সেটা হচ্ছে সাংস্কৃতিক সংরক্ষণ। আমি আমার আলোচনার মধ্যে আগেই তুলে ধরেছি যে ভারতবর্ষের সাংস্কৃতিক সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক সংরক্ষণ গুরুত্বপূর্ণ তার কারণ, এখানে ভারতবর্ষের যে সংস্কৃতি, সে পৃথিবীর অনেক দেশের অনেক সংস্কৃতি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এখানে ঐতিহ্য এবং মানুষের যে নীতিগত দিক এবং যে নন মেটেরিয়ালিস্টিক অ্যাসপেক্টস অফ লাইফ, স্পিরিচুয়াল অ্যাসপেক্টস অফ লাইফ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের সংস্কৃতির মধ্যে আছে। আমরা যদি বিভিন্ন পশ্চিমী দেশের সঙ্গে আমাদের সংস্কৃতিকে তুলনা করি, তাহলে মূল পার্থক্য যেটা দেখব আমরা, সেটা হচ্ছে যে তারা বিভিন্ন ভোগবাদী সংস্কৃতিতে বিশ্বাস করে, কিন্তু আমাদের দেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু ত্যাগে বিশ্বাস করে। অর্থাৎ এখানে মানুষের ত্যাগ রয়েছে, এখানে মানুষের বিভিন্ন যে মানুষের প্রতি ভালোবাসা রয়েছে, মানুষের প্রতি নৈতিকতা রয়েছে, মানুষের প্রতি মূল্যবোধ রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, যেটা অন্যান্য দেশে আমরা দেখতে পাই না। তাহলে এই যে দায়বদ্ধতা, এই যে নৈতিকতা, এগুলোকে যদি ভালো করে বুঝতে হয়, তাহলে ভারতবর্ষের সংস্কৃতিকে বোঝা দরকার, ভারতবর্ষের যে স্পিরিচুয়ালিটিকে ভালো করে বোঝা দরকার। ভারতবর্ষে যে সমস্ত দর্শনগুলো আছে, সেই দর্শনগুলোকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে ভারতীয় চিন্তাভাবনা কিন্তু অনেক উন্নত। তাহলে এই উন্নত চিন্তাভাবনাকে যদি আমরা পরবর্তী প্রজন্মের কাছে না পৌঁছতে পারি, তাহলে এটা তো একটা সময়ের পরে শেষ হয়ে যাবে। মানুষ তখন এই ভোগবাদী যে চিন্তাভাবনা, পশ্চিমী যে চিন্তাভাবনা, তার দ্বারা আকৃষ্ট হবে। তাহলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন, তিনি অনেক সমাজ ভ্রমণ করেছেন এবং দেখেছেন যে ভারতীয় সংস্কৃতি হচ্ছে উন্নত সংস্কৃতি। তাই তিনি এই ভারতীয় সংস্কৃতিকে কি করে প্রিজার্ভ করা যায়, কি করে ট্রান্সমিশন করা যায়, তারও অনেক ব্যবস্থা কিন্তু এই শ্রীনিকেতনের মধ্যে করেছিলেন। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, তাহলে দেখব সেখানে মাঘ মেলা, বর্ষা মঙ্গলের মতো উৎসব এবং সম্প্রদায়ের অংশগ্রহণকে উৎসাহিত করেছিলেন। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন যে সমস্ত সিজন রয়েছে, সেই সিজন অনুযায়ী বিভিন্ন মেলা হয়ে থাকে, বিভিন্ন গান হয়ে থাকে এবং এই যে গান, মেলা এবং বিভিন্ন রকমের নাটক এবং যাত্রাপালা, এগুলো ভারতবর্ষের সংস্কৃতির, মানুষের জীবনধারার একেবারে প্রতিদিনকার যে লড়াই, সেই লড়াইয়ের উপরে বেস করে কিন্তু এগুলো তৈরি হয়। তার কারণ একটা মানুষ সারাদিন পরিশ্রম করছে দুমুঠো ভাতের জন্য, অন্তত দিনের শেষে সন্ধ্যেবেলায় সে অন্যান্য মানুষদের সঙ্গে মিলিত হয়ে যখন কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়, তখন তার কিন্তু মানসিক একটা প্রশান্তি মেলে। এবং এই যে ব্যবস্থা, এই যে এত সুন্দর সংস্কৃতি, এটা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাই।
বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভিন্নতা আছে এই অনুষ্ঠানগুলোর মধ্যে, কিন্তু তাদের মধ্যে একটা ঐকতান রয়েছে, সেটা হলো যে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। সেখানে বিভিন্ন জাত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে কিন্তু এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে। এবং তার মধ্যে যেটা উল্লেখযোগ্য, তিনি বলেছেন যে মাঘ মেলা, অর্থাৎ মাঘ মাসে শীতের দিনে এই মেলা সেখানে তিনি আয়োজন করেছিলেন। এবং বর্ষাকালে তিনি বর্ষা মঙ্গলের মতো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের ফলে এবং সেখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হতো এবং সেটাকে তিনি উৎসাহিত করেছিলেন। তাছাড়া গ্রামীণ জীবনকে সমৃদ্ধ করতে কাজও অনেক করেছেন, যেমন শিল্পের সমন্বয়কে উৎসাহিত করেছেন। তাহলে এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে নিজস্ব চিন্তাভাবনা, যে চিন্তাভাবনাগুলো ভারতবর্ষের মতো দেশের এখনো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনো যদি আমরা তার বিভিন্ন লেখা, তার বিভিন্ন কবিতা, তার বিভিন্ন গান যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব তার গান, কবিতা এবং বিভিন্ন রকমের শিল্পকর্মের মধ্যে ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা, ভারতবর্ষের মানুষের সংস্কৃতির বিভিন্ন ধারাকে তিনি তুলে আনার চেষ্টা করেছেন। তাই শুধুমাত্র শ্রীনিকেতন প্রকল্প সেই সময়কার জন্যই শুধু প্রাসঙ্গিক ছিল না, শ্রীনিকেতন প্রকল্প কিন্তু আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। এখন এই শ্রীনিকেতন প্রকল্পের যে প্রভাব, সেই প্রভাব একটু আমাদের আলোচনা করা দরকার। যে শ্রীনিকেতন প্রকল্প নিয়ে আমি আলোচনা করছি, সেখানে এই আলোচনা প্রসঙ্গে শ্রীনিকেতন প্রকল্পের প্রভাবটাকে যদি আমরা দেখতে চাই যে এর ইম্প্যাক্টটা কেমন, তাহলে আমাদের বিভিন্ন বিষয়ের ভিত্তিতে কিন্তু আমাদেরকে এর ইম্প্যাক্টটাকে অ্যাসেস করতে হবে বা দেখতে হবে। তাহলে প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসে সেটা হলো সাক্ষরতার হার বৃদ্ধি। আমি আমার আলোচনার মধ্যে আগেই তুলে ধরেছিলাম যে ভারতবর্ষে তিনি সেই সময়কার যে পটিসার এবং যে শিলাইদহ, তিনি সেখানে যখন যান, সেখানকার মানুষের যে দুঃখ দুর্দশা, মানুষের যে আর্থিক যে দুরবস্থা, সেগুলো তাকে ভীষণভাবে প্রভাবিত করে। এবং তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে মানুষকে এই অবস্থা থেকে উন্নীত করতে গেলে মানুষের শিক্ষা দরকার, মানুষের চেতনার উন্নত করা দরকার, মানুষের স্বাস্থ্যের উন্নতি করা দরকার, মানুষের আর্থিক উন্নতি করা দরকার, এবং বিভিন্ন রকমের যে সমস্ত মানুষের মধ্যে যে ভেদাভেদগুলো রয়েছে সেগুলোকে নিরসন করিয়ে মানুষের একটা উত্তরণ তিনি করাতে চেয়েছিলেন। তাই সে সময় শান্তিনিকেতন যেমনি একটা শিক্ষার জন্য অন্যতম হিসেবে আমরা আজকের দিনেও জানি, এবং শ্রীনিকেতনও তাই, যেখানে তিনি এই সাক্ষরতার হার বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অর্থাৎ মানুষ যদি সাক্ষর না হয়, মানুষ যদি স্বাভাবিক যে পঠন পাঠন সেটা না জানে, তাহলে বিভিন্ন সময়ে দেখা গেছে যে তাদেরকে ঠকানো হয়। এবং যারা একেবারেই কৃষক, একেবারেই শ্রমিক শ্রেণীর মানুষ, যারা প্রতিদিন তার জীবিকা নির্বাহের সাধারণ জীবিকা নির্বাহের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হয়, তাদেরকে অনেক সময় ঠকতে হয়। তাই মিনিমাম সাক্ষরতার মধ্য দিয়ে তাদেরও একটা উত্তরণ করতে চেয়েছিলেন। এবং উন্নত স্বাস্থ্য সেবার সুবিধা তিনি সেখানে দিতে চেয়েছিলেন। তার কারণ সে সময় নানান রকমের রোগ, নানান রকমের বিভিন্ন ব্যাধিতে মানুষ আক্রান্ত ছিল, এবং সেখান থেকে তাদেরকে যদি একটু স্বাস্থ্য পরিষেবা দিয়ে উন্নত জীবনযাপন দেয়া যায়, সেই চিন্তাভাবনা করেছিলেন। তাহলে এগুলোকে যদি আমরা খুব সুন্দর করে পর্যালোচনা করি, তাহলে দেখব সমস্ত বিষয়গুলো হচ্ছে কিন্তু মানুষের মানোন্নয়নের বিভিন্ন উপাদান। মানুষের মানোন্নয়ন ঘটাতে গেলে এই বিভিন্ন ডাইমেনশনগুলোর ভিত্তিতে, বিভিন্ন ইন্ডিকেটরগুলোর ভিত্তিতে কিন্তু মানোন্নয়ন সম্ভব। এবং তিনি গ্রামীণ সম্প্রদায়ের আর্থিক উন্নয়ন এবং ঐতিহ্যবাহী শিল্প এবং কারুশিল্পের যে পুনরুজ্জীবন, সেটা কিন্তু তিনি সেখানে ঘটাতে চেয়েছিলেন। তো এখানে আমি যে আলোচনা করছি শ্রীনিকেতনের প্রভাব, সেই শ্রীনিকেতনের প্রভাবের ক্ষেত্রে ভারতীয় গ্রামীণ উন্নয়নের উদ্যোগের জন্য এটা একটা অনুপ্রেরণামূলক প্রকল্প, এবং সেই প্রকল্পের প্রভাব কিন্তু বর্তমান সময়েও আমরা দেখতে পাই। এবং তিনি যে বীজ বপন করেছিলেন প্রকল্পের উন্নয়নের, সেই প্রকল্পের বিভিন্ন দিক কিন্তু আজকে ভারতবর্ষের সরকারি উদ্যোগের মধ্য দিয়ে ভারতবর্ষে পরিচালিত হচ্ছে। এবং সেই সময়কার যে পরিবেশ পরিস্থিতি এবং তার উপর ভিত্তি করে আমি ইতিমধ্যেই বলেছি যে আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী, তিনিও কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন, এবং তিনি পরবর্তীকালে যে কাজগুলো করেছিলেন সেই কাজের মধ্যে কিন্তু শান্তিনিকেতন বা শ্রীনিকেতনের ভীষণভাবে প্রভাব ছিল, যেটা তার যে নৈতালিম যে শিক্ষা ব্যবস্থা, যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, এবং সেবাগ্রাম প্রকল্প, এবং সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি এবং স্বচ্ছতা অভিযান, বিভিন্ন রকমের যে সমস্ত বিষয়গুলো তিনি এনেছিলেন সেই সময়, তার মধ্যে কিন্তু ভীষণভাবে তার রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন যে সমস্ত কাজ, তার কিন্তু প্রভাব ছিল। তাই গান্ধীজির স্বনির্ভরতা দর্শন এবং সম্প্রদায় ভিত্তিক উন্নয়ন মডেল এবং সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ কৃষি পদ্ধতি, এগুলো কিন্তু
তার ভীষণ প্রভাব, অর্থাৎ আমরা বলতে পারি পরবর্তী ভারতবর্ষে যে সমস্ত প্রকল্প, যে সমস্ত বিষয়গুলো এসেছে তার উপরে কিন্তু আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রকল্প শ্রীনিকেতন প্রকল্প তার প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। এখন কথা হচ্ছে যে এই আধুনিক ভারতবর্ষে, বিশেষ করে আমাদের স্বাধীন ভারতবর্ষে তার কি কোনো প্রভাব রয়েছে? সেটা দেখতে গেলে আমাদের বর্তমান সময়ের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর ভিত্তিতে যদি আমরা আলোচনাটা করি তাহলে এটা বুঝতে সুবিধা হবে যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে শ্রীনিকেতন প্রকল্প সেই প্রকল্পের প্রভাব বর্তমান সময়েও কিন্তু রয়েছে। যেমন 1994 সালে ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠা করে। তাহলে দেখুন যে ভারতবর্ষ স্বাধীনতার আগে তিনি শ্রীনিকেতন প্রকল্প করেছিলেন, সেই প্রকল্পকে সম্মান জানিয়ে এবং সেখানে কবিকে সম্মান জানিয়ে আমাদের যে ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল তারা কিন্তু এরকম একটা কেন্দ্র স্থাপন করেছে। তার মানে আমরা বলতে পারি যে ভীষণভাবে কিন্তু সেটাকে অ্যাকনোলেজ করা হয়, ভীষণভাবে তার প্রভাবকে স্বীকার করা হয় এবং সেই অনুযায়ী তার ঋণও স্বীকার করা হয়েছে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। এবং স্ব-সহায়তা গোষ্ঠী, মাইক্রো ফাইন্যান্সের উদ্যোগ এবং নারী সমবায় এখন সমৃদ্ধশালী। অর্থাৎ আধুনিক ভারতবর্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো যে পথ সেই পথেই কিন্তু এগিয়ে চলেছে। যখন আমরা নারী স্বাধীনতা, নারী মুক্তি বা নারী আন্দোলন যখন আমরা বিভিন্ন সমবায়ের মধ্য দিয়ে দেখতে পাই এবং সেটা যখন এখন সমৃদ্ধশালী ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থায় ভীষণভাবে সেটা যখন কন্ট্রিবিউট করে তখন আমরা বলতে পারি যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রভাব সেটা কিন্তু এখনও রয়েছে। এবং আমরা আলোচনার একেবারে শেষের দিকে রয়েছি, তাই ঐতিহ্য এবং ব্যর্থতা একটু আলোচনা করা দরকার যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শ্রীনিকেতন প্রকল্প তার ঐতিহ্য এবং তার ব্যর্থতা কতটা রয়েছে সেটাও আমাদেরকে একটু জানা দরকার। অর্থাৎ ঠাকুরের মৃত্যুর পর তহবিলের অভাব এবং নেতৃত্বের যে দুর্বলতা তার কারণে কিন্তু শ্রীনিকেতন যেরকমভাবে এগিয়ে চলার কথা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও সেখানে বাধাপ্রাপ্ত হয় এবং বোলপুর, শ্রীনিকেতন এবং ইলামবাজার ব্লকের 43টি গ্রামে সীমাবদ্ধ এবং সম্প্রসারণ হয়। অর্থাৎ আমরা যদি বলি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্ন দেখেছিলেন যে সারা ভারতবর্ষেই এই মডেলটাকে নেওয়া হবে, গ্রহণ করা হবে, কিন্তু আমরা দেখলাম সেটা হলো না। সেটা শুধুমাত্র এই বোলপুর এবং বর্তমান যে বীরভূম ডিস্ট্রিক্ট সেই বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ থাকলো। এবং জাতিভেদ প্রথা, অন্ধবিশ্বাস এবং ভাষাগত যে বাধার কারণে এটা ব্যাহত হলো। অর্থাৎ এখানে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পটা ব্যর্থ হবার জন্য। তো শ্রীনিকেতন থেকে প্রাপ্ত শিক্ষা যদি আমরা একেবারে বলি তাহলে সেক্ষেত্রে সমন্বয়িত উন্নয়নের গুরুত্ব হয়েছে এখানে, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক চাহিদার মোকাবেলা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটা শুধুমাত্র সামাজিক নয়, এটা সাংস্কৃতিক এবং বিভিন্ন ধারায় মানুষের যে উন্নয়ন হয় সমস্ত ধারাতেই কিন্তু এর উন্নয়নের চেষ্টা করা হয়েছে। শিক্ষা এবং ক্ষমতায়নের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। এখানে মানব সম্পদের বিনিয়োগ, মানব সম্পদের উন্নয়ন তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে সম্প্রদায় অংশগ্রহণের ক্ষমতা, অর্থাৎ স্থানীয় লোকেদের সিদ্ধান্ত গ্রহণের কথা এখানে বলা হয়েছে, যেটা আমরা গান্ধীজির বিভিন্ন প্রকল্পের মধ্যেও দেখতে পেয়েছি। তিনি সেখানে লোকাল গভর্নমেন্টের উপরে জোর দিয়েছেন এবং ডিসিশন মেকিং বাই লোকাল গভর্নমেন্ট এবং ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ বিকেন্দ্রীকরণ ক্ষমতার, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি তার থেকেই অনুপ্রাণিত পরবর্তীকালে হয়েছিলেন। এবং সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ তাৎপর্য এবং অর্থনৈতিক বৃদ্ধির সাথে পরিবেশ রক্ষার কথাও কিন্তু বা পরিবেশের ভারসাম্য রক্ষাও কিন্তু সেই সময় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল। তাই আমি আলোচনার একেবারে শেষে এসে গেছি, যেখানে আমি আজকের এই যে আলোচনাটা আমার হয়েছে সেটা আমি দেখব যে এখানে মূলত তিনি কি বলতে চেয়েছিলেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্রীনিকেতন গ্রামীণ স্বনির্ভরতা এবং সংস্কারের একটি মডেল হিসেবে কাজ করে গেছেন এবং তিনি গ্রামীণ উন্নয়নে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে একটা ভারসাম্য করার চেষ্টা করেছিলেন এবং সেটা বর্তমান সময়ে ভারতবর্ষের ভীষণভাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের এই আলোচনা শেষে এখানে কিছু অ্যাক্টিভিটি রাখা হয়েছে, যে অ্যাক্টিভিটিগুলো আপনাদের এই লার্নিং বা এই শিক্ষা বা এই আলোচনা থেকে আরও বেশি করে আপনাদেরকে অবগত করাবে এবং আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আরও আপনাদের ধারণাগুলো সুস্পষ্ট হবে। তাহলে আজকে দেখে নেওয়া যাক যে সেই অ্যাক্টিভিটিগুলো এখানে কি কি রয়েছে। এখানে ভারতের আধুনিক গ্রামীণ উন্নয়ন সমস্যা সমাধান শ্রীনিকেতন মডেল কিভাবে রূপান্তরিত করা যেতে পারে তার একটা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে,
আজকের এই গ্রামীণ সম্প্রদায়ের নারীদের ক্ষমতায়ন করতে শ্রীনিকেতনের পরীক্ষা থেকে কোন শিক্ষা বাস্তবায়ন করা যেতে পারে, আজকে শ্রীনিকেতন পরীক্ষার অনুকরণ বা উদ্যোগের ফলাফল বাড়াতে আধুনিক প্রযুক্তি কী ভূমিকা রাখতে পারে, এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমি আশা করব যে আমাদের শিক্ষার্থীরা এই বিষয়টি সম্পর্কে আরও বেশি অবগত হবে। আজকের এই আলোচনা আমি এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।